হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা নিয়ে। আমরা ছোট থেকেই শুনি ইতিহাস ইতিহাস, তোমরা ক্লাস 9-এও বা আগের ক্লাসগুলোতেও পড়ে এসেছো ইতিহাস কি। এক কথায় যদি আমরা বোঝার চেষ্টা করি, ইতিহাস হচ্ছে ঐতিহ্য বহন করে। ইতিহাস কি? ঐতিহ্য বহন করে। তাহলে আমরা এই ইতিহাসের ধারণার চ্যাপ্টারে কি কি টপিক কভার করব বা কি কি আমাদের পড়তে হবে। প্রথমেই আমাদের জানতে হবে যে ইতিহাস কি, তারপরে জানতে হবে ইতিহাসের ধারণা, তারপরে ইতিহাসের গুরুত্ব। আর দু ধরনের ইতিহাস আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে। এটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা, নতুন সামাজিক ইতিহাস চর্চা। এরপরে চলো একটা গল্প বলি। গল্প বলে বলে ইতিহাস পড়তে খুব ভালো লাগে, তাহলে তোমরা কিছুটা রিলেট করতে পারবে। তো তোমরা তোমাদের ছোটোবেলায় ফিরে যাও। একদিন তো একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ও গিয়ে জিজ্ঞেস করছে, বাবা এগুলো কি? তখন ওর বাবা বলছে যে এগুলো হচ্ছে হিস্ট্রি। বলছে হিস্ট্রি কি? বলছে হিস্ট্রি কি রাজা রানীর গল্প? তখন তার বাবা বলছে না, হিস্ট্রি কথাতে এসেছে হিস্টোরিয়া কথা থেকে। তো বলছে হিস্টোরিয়া আবার কি? হিস্টোরিয়া মানে কি? তখন ছেলেটা বলছে যে হিস্টোরিয়া মানেটা কি? তখন ওর বাবা বলছে হিস্ট্রি হচ্ছে এই যে স্থাপত্য, স্মৃতিসৌধ, অতীতের কথা জানতে পাচ্ছিস, এগুলোই হচ্ছে হিস্ট্রি। তখন বলছে যে তাহলে আমরা কিভাবে জানবো হিস্ট্রি, কি করে জানবো? তো এই যে ঘুরতে এসেছে, তখন ও যে জিজ্ঞেস করলো যে বাবা এটা কি, তাহলে এটাই কি? এটাই হচ্ছে অনুসন্ধান, মানে ওর জানার চেষ্টা, যেখান থেকে ও কী পাবে? জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের হিস্ট্রি। তারপরে ও তখন বলছে আরও কৌতূহলবশত যে বাবা তাহলে আধুনিক ইতিহাস চর্চা কি? সেখানে কি তাহলে রাজা রানীর গল্প বলা হয়? বলছে না, সেখানে কিন্তু রাজা রানীর গল্প বলা হয় না। সেটা হচ্ছে সায়েন্টিফিক্যালি বা বৈজ্ঞানিক সম্মতভাবে কোনো তথ্যকে প্রমাণ করতে হবে। কোনো কথা আমরা হঠাৎ করে বলে দিলাম যে পৃথিবী দাঁড়িয়ে আছে, পৃথিবীর চারিপাশ দিয়ে সূর্য ঘুরছে, কথাটা কি সত্যি? কথাটা তো সত্যি নয়। কিন্তু সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, এবং যার ফলে কি হয়? দিন রাত্রি হয়। এটাই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। কোনো কিছু বললে তাকে প্রমাণ করতে হবে সায়েন্টিফিক্যালি। আশা করি তোমরা এই গল্পের মাধ্যমে এই চ্যাপ্টারে সামারাইজটা বুঝতে পেরেছো। এইবার আমরা পড়ব ইতিহাসটা কি। তো আমি আগেই বললাম ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। কি শব্দ সেটা? হিস্টোরিয়া। তাহলে তোমরা বলবে হিস্টোরিয়া শব্দের অর্থ কি? হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান, জ্ঞান অর্জন বা তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ। অনুসন্ধান কি? আমরা কোনো কিছু জানার চেষ্টা করি। তুমি যখন এখন আমার ভিডিওটা দেখছো, তখন জানতে চেষ্টা করছো যে এই ভিডিওটার মধ্যে কি আছে। এটাই হচ্ছে অনুসন্ধান। আমি আগে ভিডিওটা বানিয়েছি, এটা হচ্ছে অতীত। তারপরে হচ্ছে জ্ঞান অর্জন। এই অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু জ্ঞান অর্জন করব, এবং সেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হতে হবে। তবেই হচ্ছে এটা হিস্ট্রি। তাহলে এরপরে কি? অতীতে কি ঘটেছিল, কেন ঘটেছিল, এবং তার প্রভাবে কি ছিল। অতীতে একটা ঘটনা, ধরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমরা বাচ্চাটা ঘুরতে গেছে, কি ঘটেছিল যার ফলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, এবং তার প্রভাবে আমরা কি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভবিষ্যৎ। তখনকার দিনে ভবিষ্যৎ এটা ছিল, কেন এখন প্রেজেন্ট। এটাই হচ্ছে যে কি হয়েছিল, কেন হয়েছিল, তার প্রভাবে কি হয়েছিল, এই সব মিলিয়ে আমাদের ইতিহাস আলোচনা করে। কি? ইতিহাস। এবার আমাদের জানতে হবে ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা কি? ইতিহাসের ব্যক্তি ও তাদের কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যায়। ইতিহাসের জনক আমরা বলে থাকি হেরোডোটাসকে। তাহলে সেই ব্যক্তি হেরোডোটাস, তারপরে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো অনেক কবিতা বই লিখে গেছে। এগুলো ব্যক্তি সম্বন্ধে আমরা কোথায় জানতে পারি? তাই তো, কোথাও একটা লিপিবদ্ধ করা আছে, তবেই তো আমরা জানতে পারি। এগুলো হচ্ছে ইতিহাস। তারপরে বিভিন্ন স্থান, যেমন তাজমহল, আমরা ঘুরতে যাই, তাই তো, স্থাপত্য, স্থিতিস্তম্ভের গুরুত্ব, এগুলো যে একটা স্টোরি আছে, প্রত্যেকটা স্থাপত্য তৈরির পেছনে একটা স্টোরি আছে। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ইতিহাস। তারপর হচ্ছে সমাজ, সংস্কৃতি। আগেকার দিনে সমাজ কেমন ছিল, আমাদের সংস্কৃতি, আমরা কি দুর্গাপুজো করতাম, ঈদ করতাম, এগুলো হচ্ছে সংস্কৃতি। শিল্প, সাহিত্য, ধর্ম, কি ধর্ম ছিল, ঐতিহ্যের বিকাশ, এই সমস্ত কিছুই হচ্ছে ইতিহাস। ইতিহাস আমাদের বুঝতে সাহায্য করে।
ইতিহাস সময়ের সঙ্গে মানুষের জীবন ও সমাজের পরিবর্তনকে তুলে ধরে। মানে তোমাকে অনেক সময় অনেকে বলে যে তুই না তোর ঠাম্মার মতো দেখতে, তুই না তোর দাদুর মতো দেখতে। তাহলে এগুলো কি? সেই ব্যক্তির নিশ্চয়ই তার আগে তোমার ঠাম্মা দাদু সবাইকে দেখেছে, তোমাকেও দেখছে, তবেই সে তুলনা করতে পারছে। তার মানে সে তোমার অতীতটা জানে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানে, তবেই সে তুলনা করতে পারছে। তাহলে এবার তোমাকে জানতে হলে তাদেরকে জানতে হবে। তোমাকে বলে তোমাকে এখন বলবে যে তোমার বাবার নাম কি, তবেই সে তোমাকে চিনবে, যতদিন না তুমি বড় হচ্ছ। এগুলো জানতে পারি আমরা, সেগুলোই হচ্ছে ইতিহাস। তারপর হচ্ছে শিলালিপি, মুদ্রা, পাণ্ডুলিপি, বই, চিত্রকলা, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উৎস। যেমন তোমরা অনেকে ঠাকুমা দাদুর কাছে শুনে থাকবে যে আগে জানিস তো তোদের মতো এরকম পয়সা ছিল না, আমরা কড়ি দিয়ে কেনা বেচা করতাম, কড়ি দিতাম, আমাদেরকে চাল দিত, মুড়ি দিত। তাই এখন কি তুমি কড়ি নিয়ে গেলে দোকানে দেবে না? তাহলে এখন সেটা পরিবর্তন হয়েছে। তাহলে সেই কড়ি মুদ্রা যেটা ঠাম্মা দাদুরা গল্প বলে, সেগুলো হচ্ছে ইতিহাস। অতীতের মাধ্যমে বর্তমানকে ভালোভাবে বোঝা যায়, যেটা আমি বললাম, তোমার ফ্যামিলি জানলে তবেই তুমি নতুন জানতে পারবে। তারপর হচ্ছে প্রধান ইতিহাসবিদদের অবদান। হেরোডোটাস, আমি আগেই বললাম, হেরোডোটাসকে কি বলা হয়? ইতিহাসের জনক বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট, হেরোডোটাসকে কি বলা হয়? ইতিহাসের জনক। তিনি সায়েন্টিফিক্যালি জিনিসকে বেশি প্রাধান্য দিতেন। তিনি বিভিন্ন দেশে ঘুরতেন এবং সব কিছু লিখে রাখতেন। কোথাও একটা লেখা আছে, বইগুলো লেখা আছে, তবেই না আমরা জানতে পারছি, তাই না? তখন তো বইয়ে লেখা ছিল না, তখন পাথরের ওপর খোদাই করতো, এই করতো, অনেক দিন আগেকার কথা। তারপরে আসছে থুসিডিডিস, যিনিও বৈজ্ঞানিক ও যুক্তি নির্ভর ইতিহাস চর্চার সূচনা করেন। বৈজ্ঞানিক এবং যুক্তি দিয়ে কথা বলে, কোনো একটা কথা বলে দিলে হলো না, সেটাকে সায়েন্টিফিক্যালি প্রুভেন হতে হবে, রাইট? তারপরে আসছে ইতিহাসের গুরুত্ব। ইতিহাস আমরা কেন পড়বো? হ্যাঁ, তুমি তো বলতেই পারো যে আমি ইতিহাস কেন পড়বো। ইতিহাস পড়ে অতীতের সম্পর্কে জ্ঞান। তুমি যদি কারোর প্রেজেন্ট, বর্তমান জানতে চাও, তাহলে তোমার পাস্ট জানাটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরো এখানে একটা ধ্বংসাবশেষ ছিল, ঠিক আছে? ধরো এখন এটা একটা ধ্বংসাবশেষ এখন আছে, তাহলে এই জায়গাগুলো দেখবে একটুখানি ক্ষয়প্রাপ্ত হয়েছে। কোনো একটা জিনিস দেখতে পেলে তুমি তখন বুঝতে পারছো যে ওখানে কিছু একটা ছিল, ওটা কিন্তু আগে এরকম ছিল না। ভাঙা চোরা একটা ধরো বাড়ি, তাহলে আগে নিশ্চয়ই এরকম একটা বাড়ি ছিল, না হলে তো কোনো মতেই বলা যাবে না যে এটা এখন এইরকম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের অতীত সম্পর্কে জ্ঞান দেয়, এর অতীত সম্পর্কে আমাদের জানতে বুঝতে সাহায্য করে, বর্তমানকে বুঝতে সাহায্য করে। তাহলে অতীতে এটা এখন বর্তমানে আছে, তার মানে অতীতে অন্য কিছু ছিল, ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করে। এটা এখন ক্ষয়প্রাপ্ত হয়ে আছে, কিছুদিন পরে আর দেখতে পাবে এই রকম হয়ে গেছে, আর বাড়িটাই নেই। তাহলে ওটা কি হচ্ছে, ভবিষ্যতে তুমি কি হচ্ছে কি হবে সেটাও জানতে পারো। জাতীয় চেতনা গড়ে তোলা। জাতীয় চেতনা কি? ইউনিটি, আমরা সবাই একসাথে থাকি। আমরা বলে মানুষ কি? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। তাহলে এটা হচ্ছে জাতীয়তা। তারপরে সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে। সংস্কৃতি জিনিসটা কি? আমরা এই দুর্গাপুজো পালন করি, তারপরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, দুর্গাপুজো, ঈদ, এগুলো পালন করি। এগুলো কি আমাদের সংস্কৃতি? এগুলো তো তুমি ছোট থেকেই দেখছো, অনেক আগে থেকে শুরু হয়েছে, তাই না? তারপরে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া। অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। হেরিটেজ সাইটগুলো কেন সংস্কৃতি সংরক্ষণ করা হয়? যাতে ভবিষ্যতের ঐতিহ্যকে আমরা বহন করে নিয়ে যেতে পারি। যেমন বলে না যে বাবা মায়ের ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যাও, বাবা মায়ের সঙ্গে বাবা মা যেটা করেছে সেই পথে এগো, ভালো কাজ করো। এগুলো হচ্ছে আমাদের সংরক্ষণ, ওই সংরক্ষণ করে নিয়ে যাওয়া সংস্কৃতিকে। তারপরে আমরা আলোচনা করব আধুনিক ইতিহাস চর্চা নিয়ে। আধুনিক ইতিহাস চর্চাটা কি? আধুনিক ইতিহাস চর্চা হচ্ছে তথ্য ও প্রমাণের ভিত্তিতে ইতিহাস লেখা। বললাম যেমন আমি আগে, কোনো একটা কথা বলে দিলে হবে না, সেটার পক্ষে যুক্তি নিতে হবে। এই যুক্তি আনার জন্য যে ইতিহাস চর্চা করা হয় সেটাকেই আমরা বলবো আধুনিক ইতিহাস চর্চা। এবার আমি বললাম যেহেতু লাগবে, তাই কি হবে? লিখিত, মৌখিক হতে হবে, মানে যেটা প্রুফ করতে হবে, মুখে হাওয়াই কথা বললে কিন্তু চলবে না। তারপরে ইতিহাসকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে। রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি সামাজিক, মানে সোশ্যাল, আমরা সোশ্যাল কীরকম হবে ছিল সমাজ সেটা জানতে হবে। তখনকার দিনের অর্থনীতি সম্বন্ধে জানতে হবে, সংস্কৃতি সম্বন্ধেও জানতে হবে। সাধারণ মানুষের পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, খেলাধুলা, এগুলো সম্বন্ধেও আধুনিক ইতিহাস চর্চা আলোচনা করে। আগে আমি যেমন এখন টি শার্ট পরে থাকি, আমরা পরে আছি, আমরা
জিন্স টপ পরি, স্কার্ট পরি, হাফ প্যান্ট পরি, অনেক কিছু পরি। আগেকার দিনের মেয়েরা কিন্তু এরকম পরতো না। তাহলে সেগুলো কি তখনকার দিনে যেমন কীরকম পরতো সেগুলো নিয়ে আলোচনা করতেই হচ্ছে মানে এই আধুনিক ইতিহাস চর্চার অন্যতম দিক। তারপরে আধুনিক ইতিহাস চর্চার প্রবক্তা। আধুনিক ইতিহাস চর্চার প্রধান প্রবক্তা বলা হয় লিওপল্ড ফন রাঙ্কেকে, যিনি দলিত ও প্রাথমিক উৎসের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। দলিত কারা? যারা পভার্টি লেভেলের নিচে, একদম নিম্নবিত্তদের বলা হয়েছে, তো তাদের নিয়ে আলোচনা করে হচ্ছে লিওপল্ড ফন রাঙ্কে। তারপরে আসছে এইচ কার। এইচ কার কি? তথ্যের পারস্পরিক সম্পর্ক, একজনের সাথে আরেকজনের সম্পর্কের তুলনা করে। তার একটা বিখ্যাত বই আছে, তার নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। এরপরে আমরা আলোচনা করব নতুন সামাজিক ইতিহাস চর্চা নিয়ে। নতুন সামাজিক ইতিহাস চর্চা মেনলি যাদেরকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে নিম্নবর্গের মানুষজনদের নিয়ে, তাদের কথাবার্তাকে তুলে ধরা হয়। যেমন হচ্ছে প্রথমেই আছে দেখো হিস্ট্রি ফ্রম বিলো বা নিচু স্তর থেকে। নিচু স্তর জিনিসটা কি? আমি একটা হায়ারার্কি আঁকছি, দেখো এখানে একটা ত্রিভুজের মতো একটা আমি আঁকলাম। এর সব থেকে নিচে এখানে 3 রকমের স্তর থাকে। ওপরে থাকে রিচ, মানে যারা অত্যন্ত বড় লোক। মিডিলে থাকে এটা কারা? মিডিল ক্লাস, যারা শিক্ষিত, এডুকেটেড, বাট তারা মিডিল ক্লাস। আর সব থেকে নিচে থাকে নিম্নবর্গের মানুষ, অত্যন্ত দরিদ্র, মানে প্রভার্টি লেভেলে একদম নিচে থাকে। তো এই প্রভার্টি লেভেলের নিচে যারা থাকে তাদেরকে নিয়েই আলোচনা করাটাকেই বলা হচ্ছে হিস্ট্রি ফ্রম বিলো। তারপরে আসছে কৃষি শ্রমিক, নারী, দলিত, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী। কৃষি শ্রমিক আমরা পরবর্তীকালে যখন আরও বড় ক্লাসে পড়বো বা এই ক্লাসের লাস্টের দিকেই যাব, তখন জানবো যে স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, শ্রমিকদের ভূমিকা, তারাও স্বাধীন হতে চেয়েছিল, তাই তো? এগুলো নিয়ে আলোচনা করব, সেই তখন আমরা এগুলো নিয়ে জানতে পারবো। তো এই মূলত নতুন সামাজিক ইতিহাসে এদেরকে নিয়ে আলোচনা করা হয়। প্রান্তিক জনগোষ্ঠী কি? প্রান্তিক জনগোষ্ঠী এসসি, এসটি, ওবিসি, এদেরকে বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী। তারপরে আসছে সামাজিক সম্পর্ক। নানা ধরনের পারিবারিক সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক, বন্ধুদের গ্রুপ থাকে, ফ্যামিলি রিলেটিভস থাকে, এগুলো। তারপরে শিক্ষা, সংস্কৃতি, সব কিছু নিয়েই আলোচনা করে নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাসের একজন ঐতিহাসিক খুব ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন রণজিৎ গুহ। তিনিই প্রথম প্রান্তিক ও নিম্নগর্ভের মানুষের ইতিহাসকে বিশেষভাবে গুরুত্ব দেন। তারপরে আমরা পড়বো খাদ্যাভ্যাসের ইতিহাস। আমরা যেমন এখন একদম বুফে কাউন্টার বলি না, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, তো পাল ও সেন যুগে সেই খাদ্য ছিল রাজকীয় বা বুফে সিস্টেমের খাওয়া দাওয়া হতো। তারপরে কখন হতো এটা? মধ্যযুগে। তারপরেও আসছে সুলতানি যুগ। সুলতানি যুগে কি কি এলো বলো তো? সুলতানি যুগে হলো বিরিয়ানি, মোগলাই, এখন আমরা খুব খাই আরসালানের বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি, তো এই বিরিয়ানিগুলো তখন থেকে শুরু হয়েছে, সেটাও মধ্যযুগে, সুলতানি যুগে। তারপর আসছে নতুন সামাজিক ইতিহাসে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বোঝার জন্য খাদ্যাভ্যাসের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়। দৈনন্দিন জীবনে মানুষের জীবন কীভাবে বোঝা, এখন আমি ধরো খাচ্ছি, ঘুমাচ্ছি, গান করছি, নাচছি, তারপরে কোনো সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি, এগুলো সবই হচ্ছে ইতিহাস। আমরা যেটা আগেকার দিনে করতাম সেটাই হচ্ছে ইতিহাস। তারপরে বলছে খেলাধুলার ইতিহাস। শুধু খাওয়া দাওয়া করে চর্বি বাড়ালেই তো চলবে না, না, একটু খেলাধুলাও করতে হবে। তো সেই যুগেও মানুষ খেলাধুলায় খুব ইন্টারেস্টেড ছিল, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলার প্রচলন ছিল। তো সেখানে কি কি ধরনের খেলাধুলা হতো? ক্রিকেট, ফুটবল, হকি, এছাড়াও খেলা হতো কবাডি, কুস্তি, খুব জনপ্রিয় খেলা ছিল, ওখানে অনেক বড় বড় খেলোয়াড়রা খেলতো। আর আছে খেলাধুলায় জাতীয়তাবাদ, মানে একটা দেশের সাথে আরেকটা, এখন আমাদের ক্রিকেট টিম, উম্যান বলো ম্যান বলো, সবাই খুব মানে জনপ্রিয় লাভ করেছে। তো তখনকার দিনেও জাতীয়তাবাদ, এক দেশের সাথে অন্য দেশের খেলা, এইগুলোর জন্য খেলাধুলা খুব ইম্পর্টেন্ট ছিল। সামাজিক পরিবর্তন আনতে চেয়েছিল এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত ছিল। তো এই হচ্ছে আমাদের খেলাধুলার ইতিহাস। এই যদি আমাদের এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো আলোচনা করব। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ফেসবুকে অবশ্যই আমাদের ফলো করে দিও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।